আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা আলোচনা করব কিভাবে একটি ফ্লোচার্ট কিংবা অ্যালগরিদম থেকে আমরা প্রোগ্রাম লিখতে পারি। দেখো, আমরা পূর্বের ভিডিওগুলোতে তোমাদেরকে এটা শিখিয়েছি যে কিভাবে অ্যালগরিদম থেকে ফ্লোচার্ট লিখতে হয়, আবার ফ্লোচার্ট থেকে অ্যালগরিদম লিখতে হয়। কিন্তু আজ আমরা শিখব কিভাবে ফ্লোচার্ট থেকে এবং অ্যালগরিদম থেকে প্রোগ্রাম লিখতে হয়, আবার প্রোগ্রাম থেকে কিভাবে ফ্লোচার্ট এবং অ্যালগরিদমটা লিখতে হয়। ওকে, তো দেখো, একটা বিষয়, আমরা কিন্তু ফ্লোচার্ট এবং অ্যালগরিদমকে যতটা সহজ মনে করি, এই প্রোগ্রাম থেকে আমরা ঠিক ততটাই কঠিন মনে করি। আসলে তোমরা যদি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবা যে প্রোগ্রাম লেখাটা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মতোই সহজ। আমি তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে এই ভিডিওর শেষে তোমরা এইরকম প্রোগ্রাম সহ আরো হাজারো বোর্ডে আসা প্রোগ্রাম অনায়াসে লিখতে পারবে। আমি তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এবার চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। একটা বিষয় দেখো, আমরা তো এটা অবশ্যই শিখবো যে কিভাবে একটি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট থেকে প্রোগ্রাম লিখতে হয়। তার আগে চলো আমরা এটা জেনে নেই কিভাবে সি প্রোগ্রামিং ভাষাটি কাজ করে। দেখো, আমরা সি প্রোগ্রামিং ভাষায় যে প্রোগ্রাম লিখি সেটা কিন্তু আমরা মানুষের ভাষায় লিখি। আমরা সবাই জানি সি প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে ইংরেজি ভাষা, সেটা মানুষই বুঝতে পারে কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। এবার আসো, আমরা প্রোগ্রামটি কেন লিখি এবং কাকে বোঝানোর জন্য লিখি? আমরা প্রোগ্রাম লিখি কম্পিউটারকে বিভিন্ন কাজের দিক নির্দেশনা দেওয়ার জন্য। এবার কম্পিউটারকে যে বিভিন্ন কাজের দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা প্রোগ্রাম লিখি, অবশ্যই সেই প্রোগ্রামটি কম্পিউটারকে বুঝতে হবে। কিন্তু আমরা এটাও জানি যে কম্পিউটার মানুষের ভাষা অর্থাৎ ইংরেজি ভাষা বুঝে না। তার মানে কম্পিউটার সি প্রোগ্রামিং ভাষায় লিখিত প্রোগ্রামটি বুঝে না, কারণ সি প্রোগ্রামিং ভাষায় লিখিত প্রোগ্রাম ইংরেজি ভাষায় লেখা হয়। তাহলে কম্পিউটার সেটা কিভাবে বুঝতে পারে? অবশ্যই মানুষ যেহেতু প্রোগ্রামটি লিখে, কোনো না কোনো ভাবে তো কম্পিউটার সেটা বুঝতে পারে, আর না হলে তো মানুষ এই ভাষায় প্রোগ্রাম লিখতো না। এবার আসো, আমরা যে সি ভাষায় প্রোগ্রাম লিখি সেটা ইংরেজি ভাষা, কম্পিউটার বুঝে বাইনারি ভাষা। এখন আমাদের এই ভাষাটিকে বাইনারি ভাষায় রূপান্তর করে কম্পিউটারকে বুঝিয়ে দেওয়ার জন্য একটি যন্ত্র তৈরি করা হয় যার নাম হচ্ছে কম্পাইলার। এবার আমরা যখন সি ভাষায় প্রোগ্রাম লিখি, সেটাকে ট্রান্সলেট করে অনুবাদ করে কম্পিউটারকে কম্পিউটারের ভাষায় বুঝিয়ে দেয় এই কম্পাইলার নামক যন্ত্রটি। অতএব প্রোগ্রাম লেখার সময় আমাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে, আমরা যেন প্রোগ্রামে এমন কিছু না লিখি যা কম্পাইলার নিজেই বুঝতে পারে না। ঠিক আছে, আমরা প্রোগ্রামটা এমনভাবে লিখব যেমনভাবে লিখলে কম্পাইলার সেটা বুঝতে পারে, তবেই না সে কম্পিউটারকে বোঝাতে পারবে। যদি কম্পাইলার নিজেই না বুঝতে পারে, তাহলে সে ট্রান্সলেট করে কম্পিউটারকে বোঝাতেও পারবে না। এজন্য আমাদের টার্গেট থাকবে আমরা প্রোগ্রামটা এমনভাবে লিখব যেমনভাবে লিখলে কম্পাইলার সেটা বুঝতে পারে এবং ট্রান্সলেট করে কম্পিউটারকে বুঝিয়ে দিতে পারে। ওকে, তো একটা বিষয় দেখো, এখন আমরা সর্বপ্রথম শিখব দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম কিভাবে লিখতে হয়। দেখো, এর আগে কিন্তু আমরা দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম শিখেছি, আজকে শিখব তার প্রোগ্রাম। ওকে, তো একটা বিষয় দেখো, আমরা যখন কম্পিউটারের মাধ্যমে দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতে চাইব, তখন কম্পিউটারকে আমরা ওই দুইটা সংখ্যা আগে ইনপুট দিব। ঠিক আছে, যে কম্পিউটার এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার যোগফল তুমি নির্ণয় করো। তারপরে কম্পিউটার ওই দুইটা সংখ্যার যোগফল আমাকে আউটপুট হিসেবে প্রদান করবে। ঠিক আছে, তোমাকে কিন্তু আমি আবারও বলতেছি, আমরা যখন কম্পিউটারের মাধ্যমে কোনো কাজ করাতে যাব, অবশ্যই কম্পিউটারকে কোনো না কোনো তথ্য ইনপুট হিসেবে দিতে হবে। ধরো, কম্পিউটারের মাধ্যমে আমি 5 এবং 2 এই দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করাতে চাই, তাহলে 5 এই যে সংখ্যাটা আর এই যে 2 সংখ্যাটি, এই দুইটা কম্পিউটারকে আগে দিতে হবে যে নাও এই 5 এবং 2 কে যোগ করো। ঠিক আছে, এই যে কম্পিউটারকে 5 এবং 2 এই দুইটা সংখ্যা আমি দিলাম, এই দুইটা হচ্ছে ইনপুট, এবং কম্পিউটার যে আমাকে এই দুইটার যোগফল অর্থাৎ 5 আর 2 যোগ করলে কত হয়? 7 হয়। এই দুইটা যোগফল যে এই যোগফলটা কম্পিউটার আমাকে দিবে সেটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, তো দেখো, আমরা যখন ফ্লোচার্টে কোনো কিছু ইনপুট করতাম, তখন কিন্তু আমরা এই সামান্তরিকের মতো প্রতীকের ভিতরে ইনপুট এবং আউটপুট লিখে দিতাম। কিন্তু প্রোগ্রামে যেহেতু এরকম প্রতীকের কোনো ব্যবহার নেই, এখানে আলাদা একটা সিস্টেম আছে। তুমি যখন ইনপুট দিতে চাইবে তখন একটা আলাদা ফাংশন ব্যবহার করতে হবে, এবং আউটপুটের ক্ষেত্রে তোমাকে আরেকটা আলাদা ফাংশন ব্যবহার করতে হবে। এখন তুমি যদি এই ইনপুট এবং আউটপুট এই দুইটার ফাংশন সম্পর্কে জানতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই এরকম প্রোগ্রাম তুমি লিখতে পারবে। এবার আসো আমরা দেখি প্রোগ্রামে ইনপুট এবং আউটপুটের জন্য কোন কোন ফাংশন ব্যবহার করা হয়। এখানে দেখো, ইনপুটের জন্য scanf নামক একটি ফাংশন ব্যবহার করা হয়, আউটপুটের জন্য printf নামক একটি ফাংশন ব্যবহার করা হয়, এবং প্রোগ্রামটি শেষ করার জন্য getch নামক একটি ফাংশন ব্যবহার করা হয়। দেখো, ফাংশনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম,
এই যে শুরুতে ফাংশনের নাম থাকবে, একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে এবং শেষে একটা সেমিকোলন থাকবে। এটা হচ্ছে ফাংশনের বৈশিষ্ট্য। এই যে ইনপুটের যে ফাংশন স্ক্যানএফ, দেখো স্ক্যান কথাটা যখন আমরা শুনি তখন কিন্তু আমাদের কাছে একটা ইনপুট একটা ভাব আসে, মানে স্ক্যান কথাটার সাথে ইনপুটের একটা মিল রয়েছে। আবার দেখো আউটপুট কথাটার সাথে প্রিন্ট এই কথাটার একটা কিন্তু মিল রয়েছে। আমরা কিন্তু এরকম মনে রাখতে পারি, স্ক্যান মানে হচ্ছে ইনপুট এবং প্রিন্ট মানে হচ্ছে আউটপুট। এটা আমরা মনে রাখতে পারি কারণ স্ক্যান কথাটার সাথে ইনপুটের একটা সম্পর্ক রয়েছে এবং প্রিন্টের সাথে একটা আউটপুটের একটা সম্পর্ক রয়েছে, ঠিক আছে? তো দেখো এই ফাংশনগুলোর কাজ আসলে কেমন করে করা হয়। তুমি তোমার প্রোগ্রামে কোনো কিছু ইনপুট দিতে চাও, তাহলে এই যে স্ক্যানএফ এই লেখাটি লেখার পরে এই ব্র্যাকেটের ভিতরে তুমি যে তথ্য ইনপুট দিতে চাও ওই তথ্যগুলো শুধুমাত্র বসিয়ে দিলে হবে, নির্দিষ্ট একটা নিয়মে বসাতে হবে। বাট তুমি যখন নির্দিষ্ট নিয়ম মেনে বসিয়ে দিবে সেটাই হয়ে যাবে ইনপুট। এবং এই যে প্রিন্ট এফ, এটা হচ্ছে কি তোমার আউটপুট ফাংশন। তুমি আউটপুটে যে ধরনের তথ্য পেতে চাও সেটা যদি তুমি এখানে সুন্দর করে নিয়ম মাফিক বসিয়ে দিতে পারো এই ব্র্যাকেটের ভিতরে, তাহলে সেটা কিন্তু আউটপুট হিসেবে তোমার কাছে প্রদর্শন করা হবে। তো দেখো সামনে কিন্তু এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। এখন এতটুকু জেনে রাখো যে ইনপুটের জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয়, আউটপুটের জন্য এটা, এবং প্রোগ্রামটিকে স্টপ বা শেষ করার জন্য এই ফাংশনটি ব্যবহার করা হয়। ওকে, এবার চলো আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। এখানে দেখো এই যে দুইটা লাইন রয়েছে, এই লাইনগুলো তুমি দেখবা প্রায় সকল প্রোগ্রামের শুরুতেই লেখা থাকে। তো এগুলো আসলে কেন লেখা হয় এটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে। দেখো এখানে কি লেখা রয়েছে, হ্যাশ ইনক্লুড, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে stdio ডট এইচ। তো আসলে এর মানেটা কি? এই যে stdio এটাকে অনেকে আবার স্টুডিও মনে করে, আসলে এটা স্টুডিও নয়, এটা হচ্ছে stdio। এখানে যে std এর মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, i মানে হচ্ছে ইনপুট, ও মানে হচ্ছে আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই কথা থেকে কিন্তু stdio এর উৎপত্তি। তো এটা আসলে কেন ব্যবহার করা হয়? এটা হচ্ছে হেডার ফাইল, ঠিক আছে? এটাকে তুমি মনে করতে পারো হেডলাইন। এই হেডার ফাইলগুলো আসলে উপরে লেখা লাগে। তো কেন লেখা লাগে? দেখো তুমি যখন একটা প্রোগ্রামে ইনপুট এবং আউটপুট এই দুইটার ব্যবহার করবা, অর্থাৎ একটা প্রোগ্রামে যখন তুমি স্ক্যানএফ ফাংশনটা ইউজ করবা এবং প্রিন্টএফ ফাংশনটা ইউজ করবা, এরকম ইনপুট আউটপুট রিলেটেড ফাংশন যখন তুমি কোনো প্রোগ্রামে ব্যবহার করবে, ওই প্রোগ্রামের উপরে অবশ্যই এই লাইনটা তোমার লিখে দিতে হবে। এটা হচ্ছে কি ইনপুট আউটপুট ফাংশনের হেডার ফাইল। যে প্রোগ্রামে তুমি ইনপুট আউটপুট ফাংশনগুলো ইউজ করবে ওই প্রোগ্রামে এই লাইনটা লিখে দিতে হবে। কেন লিখে দিতে হবে তোমাকে আমি একটু পরেই বলতেছি, বাট এখন এতটুকু জেনে রাখো যে সব প্রোগ্রামে তুমি এই যে ধরো স্ক্যানএফ, প্রিন্টএফ আরও কিছু ফাংশন রয়েছে যেগুলো ইনপুট আউটপুট রিলেটেড, এই ফাংশনগুলো ব্যবহার করবে, তখন তুমি এই যে হেডার ফাইল এটা উপরে অবশ্যই লিখে দিবে। কেন লিখে দিবে সামনে আমি বলতেছি, এর বিস্তারিত তুমি সামনে নিজেই বুঝতে পারবা। ওকে, এবার আসো এই লাইনটি কেন ব্যবহার করা হয়। দেখো তুমি যখন কোনো প্রোগ্রামকে শেষ করার জন্য এই ফাংশনটি ব্যবহার করবে, তখন ওই প্রোগ্রামের উপরে এই যে হেডার ফাইল এটা তোমাকে লিখে দিতে হবে। এই হেডার ফাইলটার নাম হচ্ছে হ্যাশ ইনক্লুড, তারপরে কর্নিও ডট এইচ, ঠিক আছে? এই যে তোমার এইচ দ্বারা কিন্তু হেডার ফাইলকে বোঝায়, ঠিক আছে? তো দেখো আসলে এগুলো যে তুমি ব্যবহার করবে প্রোগ্রামে, সেটা তুমি আগে থেকে বুঝবে কিভাবে? এই দুইটা লাইন তো তোমাকে সর্বপ্রথম লিখে দিতে হবে। এখন দেখো যে প্রোগ্রাম লিখবে সে অবশ্যই জানে ওই প্রোগ্রামে ইনপুট এবং আউটপুটের ব্যবহার হবে কিনা, অর্থাৎ স্ক্যানএফ ফাংশন এবং প্রিন্টএফ ফাংশনের ব্যবহার হবে কিনা সে আগেই কিন্তু জানতে পারবে। কিভাবে? ধরো আমি নিজে প্রোগ্রাম লিখবো, আমি কি প্রোগ্রাম লিখবো? আমি ধরো দুইটা সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য একটি প্রোগ্রাম লিখবো, তাহলে আমি এটা জানি কম্পিউটারকে দুইটা সংখ্যা ধরো 9 এবং 6, এই দুইটা সংখ্যা কম্পিউটারকে আমি জানি ইনপুট হিসেবে দিব। আমি এটাও জানি প্রোগ্রামের শেষে কম্পিউটার আমাকে এই দুইটা সংখ্যার যোগফল 15 আউটপুট হিসেবে দিবে, এবং আমি এটাও জানি এই প্রোগ্রামটাকে শেষ করব আমি, এবং শেষ করার জন্য আমি এই যে getCS ফাংশনটি ব্যবহার করব। এটা কিন্তু প্রোগ্রামের শুরুতে আমি নিজেই জানি, এজন্য শুরুতে আমি এই দুইটা হেডার ফাইল লিখে দিতে পারবো। ওকে, যেহেতু আমি ওই প্রোগ্রামে ইনপুট আউটপুট এবং প্রোগ্রাম শেষ করার ফাংশনগুলো ব্যবহার করব। ওকে, আশা করি বিষয়গুলো তোমাকে আমি বোঝাতে পেরেছি। এবার চলো আমরা একটা ফাংশন কিভাবে লিখতে পারি। এই যে দেখো প্রোগ্রামটি,
এটা হচ্ছে দুইটা সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। তো দেখো এটা আমি কিভাবে লিখেছি। আমি শুরুতেই জানি যে এই প্রোগ্রামে ইনপুট অর্থাৎ স্ক্যানএফ ফাংশনটি আমি ব্যবহার করব এবং আউটপুটের জন্য আমি প্রিন্টএফ ফাংশনটি ব্যবহার করব। এটা আমি শুরুতেই জানি, এজন্য ইনপুট আউটপুটের যে হেডার ফাইল রয়েছে সেটা আমি এখানে শুরুতেই লিখে দিলাম। এবং আমি এটাও জানি এই প্রোগ্রামটিকে শেষ করার জন্য getCH এই ফাংশনটি আমি সর্বশেষে ব্যবহার করব। এজন্য getCH এই ফাংশনের যে হেডার ফাইল সেটাও আমি শুরুতে লিখে দিলাম। ওকে, এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে মূল প্রোগ্রামটিকে তোমাকে শুরু করতে হবে। এতটুকু হচ্ছে শুধুমাত্র শিরোনাম, এগুলো কিন্তু মূল প্রোগ্রাম নয়। এবার মেইন প্রোগ্রামটাকে তোমাকে শুরু করার জন্য এখানে মেইন কথাটি তুমি লিখে দিবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিবে। এতটুকু তুমি লিখে দিবে। এতটুকু লিখলে তোমার প্রোগ্রামটা মোটামুটি শুরু হয়ে যাবে। ওকে, এবার আসো এই যে লাইন, এই লাইনটি দ্বারা আসলে কি বোঝায়। একটা বিষয় দেখো, তুমি যেহেতু প্রোগ্রামটিকে শুরু করে দিয়েছো, এবার অবশ্যই তুমি প্রোগ্রামে কোনো না কোনো তথ্য ইনপুট হিসেবে কম্পিউটারকে দিবে এবং সেখান থেকে কোনো না কোনো তথ্য তুমি আউটপুট হিসেবে পাবে। এবার আসো, তোমার দেওয়া ইনপুট এবং কম্পিউটার তোমাকে যে আউটপুট দিবে, এই তথ্যগুলো আসলে কোন টাইপের তথ্য। সেগুলো কি সংখ্যা, আর সংখ্যা হলে সেগুলো কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ সংখ্যা, আর সংখ্যা না হলে সেগুলো কি বিভিন্ন ধরনের অক্ষর। অর্থাৎ তোমার দেওয়া ইনপুট এবং কম্পিউটার থেকে পাওয়া আউটপুটের তথ্যগুলো কোন প্রকৃতির হতে পারে বা কোন প্রকৃতির হবে সেটা তোমাকে আগে থেকে এখানে বলে দিতে হবে। কেন বলে দিতে হবে? এই জন্যই বলে দিতে হবে, তুমি যদি আগে থেকে কম্পিউটারকে বলে দাও যে তুমি যে তথ্য ইনপুট হিসেবে দিবে এবং সেখান থেকে যে তথ্য আউটপুট হিসেবে পাবে সেগুলো ধরো পূর্ণ সংখ্যা, তাহলে কম্পিউটার এই যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার জন্য নির্দিষ্ট একটা জায়গা তার মেমোরিতে আগে থেকেই বরাদ্দ করে রাখবে। আবার তুমি যদি বলো যে না, পূর্ণ সংখ্যা না, আমি ভগ্নাংশ সংখ্যা ইনপুট করব এবং সেখান থেকে আউটপুট আসবে ভগ্নাংশ সংখ্যা, তাহলে কম্পিউটার আগে থেকেই ভগ্নাংশ সংখ্যার জন্য আলাদা একটা জায়গা তার মেমোরিতে বরাদ্দ করে রাখবে। আবার তুমি যদি বলো যে না, আমি পূর্ণ ভগ্নাংশ কোনো সংখ্যাই দিব না, আমি অক্ষর ইনপুট দিব, তাহলে কম্পিউটার অক্ষরের জন্য একটা নির্দিষ্ট জায়গা আগে থেকেই তার মেমোরিতে বরাদ্দ করে রেখে দিবে। এখন দেখো, অক্ষরের জন্য কম্পিউটার মেমোরিতে একবার জায়গার প্রয়োজন হয়, তারপরে পূর্ণ সংখ্যার জন্য কম্পিউটার মেমোরিতে 2 বাইট জায়গার প্রয়োজন হয় এবং ভগ্নাংশ সংখ্যার জন্য কম্পিউটার মেমোরিতে 4 বাইট জায়গার প্রয়োজন হয়। তুমি যদি আগে থেকে নির্দিষ্ট করে না বলো তাহলে কম্পিউটার কিন্তু জায়গাটাকে ঠিকঠাক মতো বরাদ্দ করে রাখতে পারবে না। পূর্ণ সংখ্যার জন্য যেরকম জায়গা লাগে, ভগ্নাংশ সংখ্যার জন্য আরেকটু বেশি জায়গা লাগে, আবার দেখা যায় অক্ষরের জন্য আরেকটু কম জায়গা লাগে। এজন্য আগে থেকে এখানে বলে দিতে হবে তোমার দেওয়া ইনপুট আউটপুট এগুলো আসলে কোন ধরনের তথ্য, কোন টাইপের তথ্য। ঠিক আছে, এখন দেখো এখানে যে আমি দুইটা সংখ্যা যোগ করব, আমি জানি আমার দুইটা সংখ্যা হচ্ছে কি 5 এবং 7, এই দুইটাই পূর্ণ সংখ্যা এবং আউটপুটটা আসবে কি পূর্ণ সংখ্যায়। এজন্য আমি আগে থেকে এখানে ঘোষণা করে দিব যে পূর্ণ সংখ্যা। আসলে পূর্ণ সংখ্যা হলে কি ঘোষণা করতে হয় এবং ভগ্নাংশ এবং অক্ষর হলে কি কি ঘোষণা করতে হয় সেটা চলো তোমাদেরকে একটু দেখিয়ে আনি। ঠিক আছে, এই যে দেখো ইন্টিজার, তুমি যখন কোনো ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা ইনপুট করবা তখন এর সংক্ষিপ্ত রূপ INT এটা লিখে দিবা। এরপরে ফ্লোটেশন মানে ভগ্নাংশ সংখ্যা, তুমি যখন কোনো ভগ্নাংশ সংখ্যা ইনপুট করবা তার সংক্ষিপ্ত রূপ এই যে লেখাটা এটা লিখে দিবা। তারপরে হচ্ছে ক্যারেক্টার মানে বর্ণ, তুমি যখন কোনো বর্ণ ইনপুট করবা তখন তুমি CHAR এটা লিখে দিবা। তোমার ইনপুট আউটপুট তথ্যগুলো যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা হবে INT, যদি তোমার ইনপুট আউটপুটের তথ্যগুলো ভগ্নাংশ হয় তাহলে হবে এটা, এবং বর্ণ হলে তাহলে হবে এটা। ওকে, এটা আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। আরেকটা বিষয় একটু শিখে রাখো, তাহলে সামনে কাজে লাগবে। পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। এটা আসলে কিভাবে %d? দেখো, পূর্ণ সংখ্যা মানে আমরা জানি যে ডেসিমাল সংখ্যা, এজন্য তুমি এই যে %d এটা মনে রাখতে পারো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তার ফরম্যাট স্পেসিফায়ার হবে %d। ঠিক আছে, এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে পার্সেন্টেজ তারপরে f দিবা, এবং ক্যারেক্টার মানে বর্ণের ক্ষেত্রে %c। একটা বিষয় লক্ষ্য করো, এই যে তোমার ভগ্নাংশ সংখ্যার প্রথম অক্ষর f, এখানে তোমার পার্সেন্টেজ চিহ্ন দিয়ে কি দিছে f, এবং বর্ণ যে ক্যারেক্টারের প্রথম অক্ষর c, এখানে পার্সেন্টেজ এই চিহ্ন দিয়ে দিয়েছে কি c, কিন্তু এখানে ইন্টিজারের প্রথম অক্ষর i, এখানে দিয়েছে %d। এখন তুমি বলতে পারো এখানে %i দিলে তো ভালো হতো, আসলে %i দিলেও ভুল হবে না, বাট এটা দিলে একটু সুন্দর আর কি। ঠিক আছে, এটাই বেশি ইউজ করা হয়, বাট তুমি যদি %i দাও তাহলে কিন্তু ভুল হবে না।
ওকে, এবারে চলো আমাদের মূল আলোচনায় আমরা ফিরে যাই। এবার আসো এই লাইনটি আমি কিভাবে লিখলাম। একটা বিষয় দেখো, আমি কিন্তু এই প্রোগ্রামটি লিখতেছি দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য, এবং আমি এটাও জানি আমার সংখ্যা দুটো হচ্ছে পূর্ণ সংখ্যা এবং তাদের যে যোগফলটা হবে সেটাও পূর্ণ সংখ্যা হবে, এটা আমি জানি। কারণ দুইটা পূর্ণ সংখ্যা যখন তুমি যোগ করবে এর ফলাফলটাও কিন্তু আরেকটা পূর্ণ সংখ্যায় আসবে, এটা আমরা সবাই জানি। এবার এজন্য আমি যে দুইটা সংখ্যা ইনপুট দিব এবং আমার যে আউটপুট আসবে সেগুলো যেহেতু পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার ইংরেজি ইন্টিজার এবং ইন্টিজার সংক্ষিপ্ত রূপ কি আইএনটি, এটা আমি লিখে দিলাম। এবার আমি কয়টা সংখ্যা ইনপুট দিব, আমি দুইটা সংখ্যা ইনপুট দিব এবং আমি ধরে নিলাম আমার দুইটা সংখ্যার একটি সংখ্যা হচ্ছে এ আর একটি হচ্ছে বি, আমি ধরে নিলাম। এবং আমার একটা ফলাফল আসবে, কয়টা ফলাফল আসবে, একটাই ফলাফল আসবে। দুইটা সংখ্যা যোগ করলে কিন্তু একটা সংখ্যায় উত্তর হিসেবে আসে, এজন্য আমার ফলাফল আসবে একটা এবং ফলাফলটাকে আমি ধরে নিলাম এক্স। ঠিক আছে, আমি ইনপুট দিব দুইটা, এজন্য আমি দুইটা সংখ্যা ইনপুট দিব। আমি এ এবং বি কে ধরে নিলাম আমার দুইটা সংখ্যা এবং ফলাফল একটা আসবে এবং ফলাফলটাকে ধরে নিলাম এক্স, এবং এগুলো পূর্ণ সংখ্যা, এজন্য আইএনটি আমি দিলাম। তারপরে এখানে একটা সেমিকোলন বসিয়ে দিবা। ওকে, একটা বিষয় মনে রাখবা, এই সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত প্রতিটা লাইনের শেষে একটা একটা সেমিকোলন তোমাকে লিখতে হবে, ঠিক আছে, আর না হয় মার্ক কাটা যাবে। ওকে, এবার আসো আমরা ইনপুট দিব। আমরা সবাই জানি ইনপুট দেওয়ার সময় আমাদেরকে স্ক্যানএফ ফাংশনটি ব্যবহার করতে হয়, এই যে ফাংশনটি এটা ব্যবহার করতে হয়। এখন এটার ভিতরে যা লিখবো তাই হচ্ছে আমাদের ইনপুট। এটার ভিতরে লেখার জন্য একটা নিয়ম মানতে হবে, তুমি কোন ধরনের তথ্য ইনপুট করবে সেটা তোমাকে আগে জানতে হবে। আমরা জানি এখানে আমরা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা ইনপুট করব। এখন কয়টা পূর্ণ সংখ্যা ইনপুট করব, আমরা দুইটা পূর্ণ সংখ্যা ইনপুট করব, যেহেতু দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য আমি প্রোগ্রাম লিখতেছি, তার মানে দুইটা সংখ্যা কম্পিউটারকে আমি ইনপুট হিসেবে দিব। এখন ওই দুইটা সংখ্যা যেহেতু পূর্ণ সংখ্যা, ওই দুইটা সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার আমার জানতে হবে। আমরা জানি পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে কি পার্সেন্ট ডি। তোমাকে আমি একটু আগে চিনিয়েছিলাম, বাট যেহেতু এখন মনে নাই আরেকবার তোমাকে আমি একটু চিনিয়ে নিয়ে আসি। এই যে এখানে দেখো, পূর্ণ সংখ্যার জন্য তুমি পার্সেন্ট ডি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করবা, ভগ্নাংশের জন্য তুমি ব্যবহার করবা এইটা, এবং বর্ণের জন্য তুমি ব্যবহার করবা এইটা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা যখন ইনপুট করবা তখন তুমি ফাংশনের ভিতরে এইটা লিখবা, ভগ্নাংশ ইনপুট করলে এইটা, অক্ষর ইনপুট করলে এইটা। আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, তুমি কয়টা পূর্ণ সংখ্যা ইনপুট করবা, দুইটা পূর্ণ সংখ্যা ইনপুট করবা, এর জন্য এখানে দুইটা পার্সেন্ট ডি লিখবা এবং পাশে দুইটা ডাবল কোটেশন দিয়ে একটা কমা দিয়ে নিবা। ওকে, এবার তুমি একটা বিষয় চিন্তা করে দেখো, তুমি কিন্তু এবার অবশ্যই কোন দুইটা সংখ্যা কম্পিউটারকে ইনপুট হিসেবে দিতে চাও ওই দুইটা সংখ্যা তোমার কিবোর্ড থেকে তুমি চাপ দিবা, অর্থাৎ ক্লিক করবা। এখন কোন দুইটা সংখ্যা তুমি ইনপুট দিবা একটু আগে কিন্তু তুমি ক্লিয়ার করে বলোনি যে 5 নাকি 7, সেটা তুমি বলোনি, তুমি বলে দিয়েছিলে কি এ এবং বি। ঠিক আছে, এখন কিন্তু তুমি তোমার কিবোর্ডে ক্লিক করবা কোন দুইটা সংখ্যা ইনপুট হিসেবে দিতে চাও। এখন তুমি প্রথমে যেটা ক্লিক করবা সেটা এ নামে সেভ হবে। ধরো প্রথমে তুমি 5 ক্লিক করেছো, সেটা এ নামে সেভ হবে। তারপরে ধরো তুমি আরেকটা ক্লিক করছো 7, সেটা বি নামে সেভ হবে। ঠিক আছে, এখন এর জন্য এখানে এটা লিখে দিয়েছি কি এই যে এন্ড চিহ্ন তারপরে এ, এর মানে হচ্ছে কি অ্যাড্রেস অফ এ, এবং এন্ড দিয়ে বি দিয়েছি অ্যাড্রেস অফ বি। অর্থাৎ তুমি যে দুইটা সংখ্যা ইনপুট করবে, প্রথম সংখ্যাটা এ এর অ্যাড্রেসে গিয়ে সেভ হবে এবং দ্বিতীয় সংখ্যাটা বি এর অ্যাড্রেসে গিয়ে সেভ হবে। অ্যাড্রেসটা কি দেখো, একটু আগে যখন তুমি বলেছিলে তুমি দুইটা সংখ্যা ইনপুট করবে এ এবং বি, তখন কম্পিউটার এই দুইটা পূর্ণ সংখ্যার জন্য তার মেমোরিতে একটা জায়গা বরাদ্দ করে রেখেছিল। এবার যখন তুমি কিবোর্ডে এর জন্য একটি সংখ্যা ক্লিক করবে, মানে তোমার যে দুইটা সংখ্যার মধ্যে একটা ক্লিক করবে, তখন সেটা অ্যাড্রেস অফ এ তে প্রথম সংখ্যাটা গিয়ে সেভ হবে, তারপর দ্বিতীয় সংখ্যাটা অ্যাড্রেস অফ বি তে গিয়ে সেভ হবে। ঠিক আছে, আগে থেকে কিন্তু ইনপুটের জন্য জায়গা রাখা ছিল। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এর জন্য এখানে যদি তিনটা সংখ্যা হতো তাহলে অ্যাড্রেস অফ বি সি এগুলো তোমরা দিতে পারতে। ওকে, এবার কাজটা আসলে কি, আমরা কি করব, আমরা দুইটা সংখ্যা যোগ করব। এর জন্য দুইটা সংখ্যা a প্লাস বি লিখে দিবে এবং দুইটা সংখ্যার যোগফলটা আমরা কি নামে সেভ করবে বলেছিলাম, আমরা বলেছিলাম আমাদের আউটপুটটা হবে x। এর জন্য আমরা লিখেছি কি x ইকুয়াল টু a প্লাস বি। আমাদের আউটপুট কি, আউটপুট হচ্ছে দুইটা সংখ্যার যোগফল। এবার দুইটা সংখ্যার যোগফলকে আমরা x নামে যদি এখানে আগে থেকেই লিখে দেই তাহলে কিন্তু দুইটা সংখ্যার যোগফলটা x এ সেভ হবে।
ওকে, তো আমরা লিখে দিলাম x ইকুয়াল টু a প্লাস বি। এবার দেখো আমাদের কাজটা কিন্তু কম্পিউটার করে দিবে। কম্পিউটার বুঝতে পারবে যে a এবং b কে যোগ করতে হবে এবং যোগফলটা x নামে সেভ করতে হবে, ঠিক আছে। তো দেখো এবার আমরা আউটপুট করব। আমাদের যেহেতু যোগফলটা কমপ্লিট হয়ে গেছে, এবার সেটাকে আমরা প্রিন্ট করব বা আউটপুটে আমরা বের করব। এখন আমরা সেটার জন্য কি করব, প্রিন্টএফ ফাংশনটি ব্যবহার করব। এটা হচ্ছে আউটপুট ফাংশন। এই ফাংশনটারও একটা নিয়ম রয়েছে। তুমি যে তথ্যটা আউটপুট করতে চাইতেছো সেই তথ্যটা আসলে কোন ধরনের। আমরা জানি আমাদের ইনপুট আউটপুটের তথ্য হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এজন্য আমরা পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার এখানে % d দিব। যেহেতু আমার আউটপুটটা হবে একটা সংখ্যার জন্য আমরা শুধুমাত্র একটা % d দিলাম, ডাবল কোটেশন দিলাম, কমা দিলাম। এখন আমরা এই যে আউটপুট হবে, এই আউটপুট কোন তথ্যটা আউটপুট হবে, আমরা x এর মানকে আউটপুট করতে চাই। যেহেতু a প্লাস বি x এর মধ্যেই সেভ হবে, এজন্য x এর মানটাকে আমরা আউটপুট করতে চাই। এজন্য এখানে x লিখে দিলাম এবং একটা সেমিকোলন দিয়ে দিলাম। ওকে, এই প্রিন্টএফ ফাংশনটি আসলে কিভাবে কাজ করবে দেখো। তুমি যখন এখানে % d দিলা তখন কম্পিউটার বুঝতে পারলো যে একটা পূর্ণ সংখ্যা আউটপুট হিসেবে প্রদর্শিত করতে হবে, ঠিক আছে। এখন পূর্ণ সংখ্যাটা কোন পূর্ণ সংখ্যা, এখন যখন সে দেখবে x তখন সে x এর মানটাকে প্রদর্শন করবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। কিন্তু একটা পার্থক্য দেখো, এখানে অ্যাড্রেস অফ এল লেখা লাগছে, এখানে অ্যাড্রেস অফ বি লেখা লাগছে, কিন্তু এখানে এই যে এন্ড চিহ্নটা এটার এখানে লেখা লাগে না। আউটপুটের ক্ষেত্রে শুধুমাত্র সেই তোমার চলকটা দিলেই চলে, এখানে ধরো এক্সটা দিলে শুধুমাত্র হবে, অন্য কিছু এখানে লেখা লাগবে না। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা একটা বিষয় দেখো, আমাদের কাজটা কিন্তু শেষ। আমরা কিন্তু আমাদের ফলাফল পাওয়ার জন্য প্রিন্টএফ ফাংশনটি ইউজ করেছি। এখন এই যে লাস্ট এই ফাংশনটা, এটা আসলে কেন ব্যবহার করা হয়, এটা হচ্ছে একটা অপশনাল ফাংশন। দেখো এটা ব্যবহার করার মূল উদ্দেশ্যটা হচ্ছে তুমি যদি এটা ব্যবহার না করো, যদি শুধুমাত্র এইটা ব্যবহার করে প্রোগ্রামটাকে শেষ করে দাও, তাহলে কি হবে, এই লাইনটা লেখার সাথে সাথে কম্পিউটার তোমাকে ফলাফল ন্যানো সেকেন্ডের ভিতরে, খুব দ্রুত 1 সেকেন্ড থেকে কম সময়ের ভিতরে তোমাকে ফলাফলটা দেখিয়ে স্ক্রিনটা সেখান থেকে চলে যাবে, ঠিক আছে। তোমাদের যে প্রোগ্রামটা এর ফলাফলটা তোমাকে সাথে সাথে দেখিয়ে দিবে এবং স্ক্রিনটা থেকে বের হয়ে চলে আসবে। তুমি যে এক পলক তাকিয়ে দেখবে সেটার কোনো সুযোগ নাই, কারণ সেটা তোমাকে ফলাফলটা দেখিয়ে এক্সিট করবে। এজন্য এই যে গেট সিএস এই ফাংশনটা দেওয়ার মানে কি, এই ফাংশনটার এই অর্থ তোমার ফলাফলটা আসবে, এই যে তোমার প্রিন্টএফ এর ফলাফলটা আসবে, এসে স্ক্রিনটা স্টপ হয়ে থাকবে, মানে তোমার সামনে স্ক্রিনটা স্টপ হয়ে থাকবে। এবার তুমি সুন্দর করে দেখতে পারবে। আর এই গেটসি ফাংশনটা হচ্ছে, গেটসিএস ফাংশনটার কাজ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তুমি কিবোর্ডের যে কোনো একটা এই বাটনে ক্লিক না করবা ততক্ষণ পর্যন্ত ওই ফলাফলটা তোমার সামনেই থাকবে। প্রোগ্রামটা তখনই শেষ হবে, মানে এক্সিট হবে, যখন তুমি কিবোর্ডে ক্লিক করবা। এখন চিন্তা করে দেখো, এই প্রিন্টএফ লেখার পরে ফলাফলটা চলে আসলো, তুমি ফলাফলটা দেখে নিলে, দেখে নেওয়ার পরে যখন মনে হলো যে তোমার কাজটা শেষ, ফলাফলটা তুমি পেয়ে গেছো, তখন তুমি জাস্ট কিবোর্ডের যে কোনো একটা বাটনে ক্লিক করলে কিন্তু তোমার এটা বের হয়ে যাবে, স্ক্রিনটা তোমার সামনে থেকে চলে যাবে। ওকে, এবার সেই প্রোগ্রামটি আসলে কিভাবে কাজ করবে। আমরা সবাই জানি সি ভাষায় লেখা প্রোগ্রামগুলো কম্পিউটার সহজে বুঝতে পারে না, এজন্য কম্পিউটারকে বোঝানোর জন্য একটি যন্ত্র তৈরি করা হয়েছে যার নাম কম্পাইলার। কম্পাইলার এই প্রোগ্রামটিকে কম্পিউটারের ভাষায় ট্রান্সলেট করে কম্পিউটারকে বুঝিয়ে দেবে। এবার কম্পাইলার অবশ্যই এই প্রোগ্রামটিকে ট্রান্সলেট করবে। এখন কোন জায়গা থেকে ট্রান্সলেট করবে, কম্পাইলার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এতটুকু জায়গা ট্রান্সলেট করবে, অনুবাদ করবে। কম্পাইলার সর্বপ্রথম এখান থেকে পড়া শুরু করবে, এই লাইনটা পড়বে, এই লাইনটা পড়বে, যখন সে এখানে আসবে স্ক্যানএফ, তো সে কিন্তু স্ক্যানএফ মানে বুঝে না, আসলে স্ক্যানএফ মানেটা কি সে কিন্তু বুঝে না, স্ক্যানএফের কাজটা আসলে কি, এটার কাজ দিয়ে ইনপুট নেওয়া সে জানে না। তখন সে আশেপাশে এখানে এখানে খুঁজবে যে স্ক্যানএফের ব্যাখ্যা কোথাও দেওয়া আছে কিনা। যখন সে কোথাও স্ক্যানএফের মানেটা খুঁজে পাবে না, তখন সে এখানে যাবে, গিয়ে দেখবে যে এখানে স্ক্যানএফের কোনো ব্যাখ্যা আছে নি। যখন এখানে যাবে, এর ভিতরে কিন্তু স্ক্যানএফ ফাংশন, প্রিন্টএফ ফাংশন, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আছে যেগুলোর কাজ কি। তখন কম্পাইলার যখন এখানে যাবে, গিয়ে দেখবে স্ক্যানএফ এর কাজটা এই কাজ, স্ক্যানএফ মানে ইনপুট নেওয়া, স্ক্যানএফ এই কাজ করে, তখন কম্পাইলার বুঝবে ও স্ক্যানএফ এর এই কাজ, তখন সে এই তথ্যগুলো নিয়ে কাজ করবে।
তারপরে সে এখানে আসবে, এটা নিয়ে কাজ করবে, তারপরে এই printf এখানে আসবে। তো printf মানে কি সে তো বুঝে না, তো আশেপাশে খুঁজবে যে printf এর কোনো ব্যাখ্যা রয়েছে কিনা, দেখবে কোনো ব্যাখ্যা নাই, তারপরে সে উপরে আবার যাবে, গিয়ে দেখবে এখানে পাওয়া যায় কিনা। এখানে দেখবে এই যে হেডার ফাইল, এটার ভিতরে কিন্তু printf এরও কি আছে, ব্যাখ্যা আছে। আমরা সবাই জানি printf, scanf এগুলোর হেডার ফাইল হচ্ছে এইটা। তো printf এর কাজ কি, এটার আসল বিষয় কি, এগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। তখন কম্পাইলার বুঝতে পারবে যে printf এর কাজটা কি, ও আচ্ছা printf এর এই কাজ, তখন সে এই তথ্যগুলো নিয়ে কাজ করবে। ওকে, এরপর দেখো এই ফাংশনটি দেখার পরে কম্পাইলার বুঝতে পারবে না যে ফাংশনটা আসলে কি, তখন এই ফাংশনের ব্যাখ্যা আশেপাশে সে খুঁজবে, কোথাও যখন পাবে না তখন উপরে যাবে, গিয়ে দেখবে এটার মধ্যে কিন্তু এই যে getcs এর কোনো ব্যাখ্যা নাই, এটা শুধুমাত্র ইনপুট আউটপুটের জন্য হেডার ফাইল। তখন কম্পাইলার এই লাইনে getcs ফাংশনটির ব্যাখ্যা খুঁজবে। এই লাইনে কিন্তু getcs ফাংশনটির ব্যাখ্যা রয়েছে, কারণ এই যে conio.h এটার ভিতরে getcs ফাংশনটির কাজ কি বিস্তারিত বর্ণনা করা দেওয়া আছে। তোমাদেরকে আগেই বলছিলাম এই যে getcs এটার হেডার ফাইল হচ্ছে এটা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামটিকে শেষ করে দিবে। এজন্যই উপরে এই হেডার ফাইলগুলো আগে থেকে দিয়ে দিতে হয়। আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এবার চলো এইরকম দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের একটি ফ্লোচার্টের সাথে এটা একটু তুলনা করে তোমাদেরকে দেখিয়ে দিই। একটা ফ্লোচার্ট দেখে দেখে তোমরা কিভাবে একটি প্রোগ্রাম লিখবে। ওকে, এই যে দেখো দুইটা সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট। এখানে শুরুতে রয়েছে স্টার্ট দেখে তুমি নিজে থেকেই এতটুকু লিখে ফেলবে। আমি তোমাকে বলছিলাম শুরু করার জন্য তোমাকে এতটুকু লিখতে হবে। ওকে, এখন এতটুকু লেখার পরে এখানে দেখো ইনপুট দেওয়া আছে। ইনপুটটা জাস্ট একটা সামান্তরিকের মতো প্রতীকের ভিতরে লিখলেই চলে, বাট তুমি যখন ইনপুট দিতে চাইবে তখন তোমাকে আগে ঘোষণা করতে হবে ইনপুটের তথ্যগুলো কেমন, তারপরে ইনপুট দিতে হবে। ইনপুটের পরিবর্তে তুমি এতটুকু লিখবে, এটার পরিবর্তে তুমি এতটুকু লিখে দিবে। ওকে, তারপর এখানে প্রক্রিয়াকরণ করা হচ্ছে। একবার তুমি প্রক্রিয়াকরণের জন্য এতটুকু তোমাকে লিখে দিলেই হবে। এগুলো লেখার নিয়ম তো তুমি জানোই। এবার আউটপুট, এখানে আউটপুট একটা সামান্তরিকের মতো প্রতীকের ভিতরে লিখে দিয়েছে printx, কিন্তু তুমি তোমার নিয়ম অনুযায়ী প্রোগ্রামের ভাষায় লিখে দিবে। ওকে, তারপর এখানে ইন্ট মানে কিন্তু শেষ। এখানে তুমি শেষ করার জন্য এই ফাংশনটা সহ এই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওতে আরো অনেক প্রবলেমের সমাধান তোমাদেরকে দেখিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, বাট ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এজন্য নেক্সট ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং সমস্যা নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নিয়ে আমরা ভিডিও তৈরি করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।